আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। হামাস সর্বশেষ ঘোষণা করেছে যে তারা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং তারা তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু করতেও প্রস্তুত বলে জানিয়েছে। হামাস আলোচনা করতে যায় যাতে দুপক্ষের মধ্যে বিদ্যমান মতভেদগুলো দূর করা যায়। একই সঙ্গে মধ্যস্থতাকারী প্রচেষ্টায় যুক্ত ইসরায়েলের একটি সূত্র দ্য টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে, হামাসের ইতিবাচক প্রস্তাবেও এখনও ৩টি মূল বিষয়ে আপত্তি রয়েছে, যা যুদ্ধবিরতির যে কোনো প্রক্রিয়ায় বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে রয়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। হামাস তার ভ্রাতৃসুলভ মধ্যস্থতাকারীদের কাছে তাদের জবাব হস্তান্তর করেছে। অনেক কিছুর সাথে একমত না হলেও গাজার মানুষের স্বার্থে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে বলে এক বিবৃতিতে বলেছে। হামাস জানিয়েছে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই কাঠামোর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নতুন এক দফা আলোচনায় অবিলম্বে প্রবেশ করতে চায়। হামাসের ইস্যু করা এই বিবৃতিতে কোনো আপত্তিকর উল্লেখ ছিল না, তবে মধ্যস্থতার সঙ্গে জড়িত সূত্রটি জানিয়েছে যে হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা করতে চায়, যা প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে শেষ নাও হতে পারে। যতটুকু জানা গেছে, হামাসের কাছে যুদ্ধবিরতির যেই খসড়া প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রথম দফায় ৬০ দিনের যুদ্ধবিরতি চলমান থাকতে পারে যদি উভয় পক্ষ সদিচ্ছার সঙ্গে আলোচনায় লিপ্ত থাকে। কিন্তু একটি সূত্র জানিয়েছে হামাস এই শর্ত বাদ দিতে চায়, কারণ এটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন করে যুদ্ধ শুরু করার সুযোগ করে দেবে। এর আগে গত মার্চ মাসেও তিনি ঠিক একই কাজ করেছিলেন। জানুয়ারিতে একটি যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন হয়ে দ্বিতীয় ধাপে উন্নীত হওয়ার আগ দিয়ে তিনি তা ভেঙে দিয়েছিলেন। এ কারণে হামাস চায় যে প্রস্তাবে উল্লেখ থাকুক যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকবে যতক্ষণ না দুই পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়। ইসরায়েল আবার হামাসের এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছে, কেননা তাদের দাবি হামাস ইচ্ছাকৃতভাবে আলোচনা দীর্ঘায়িত করতে পারে। হামাসের আরেকটি আপত্তি হল মানবিক সাহায্য সংক্রান্ত। হামাস চায় গাজার মানুষের জন্য মানবিক সাহায্যের সরবরাহ পুনরায় পুরোপুরি চালু হোক এবং এই ত্রাণ বিতরণ কার্যক্রমটি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থাই পরিচালনা করুক। ক্ষেত্রবিশেষে বিতর্কিত মার্কিন ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমেও কিছু সহায়তা হামাস মেনে নিতে পারে। তবে বর্তমানে যে ব্যবস্থায় ইসরায়েল জাতিসংঘের সহায়তায় পরিমাণ কঠোরভাবে সীমিত করেছে তা মানতে নারাজ হামাস। উল্লেখ্য, ইসরায়েল ৭৮ দিন পর অবরোধ শিথিল করার পর থেকে গড়ে দৈনিক ৭০টিরও কম ট্রাক গাজায় প্রবেশ করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে দৈনিক কয়েকশো ট্রাক প্রয়োজন এই অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায়। এই সংকটের ভয়াবহতা প্রকাশ পেয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতরণ সংস্থাগুলোর নিকটবর্তী এলাকায় মৃত্যু এবং বিশৃঙ্খলার চিত্রে, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি বহু দূর হেঁটে যাচ্ছেন খাদ্য সংগ্রহ করতে, যদিও সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিয়মিতভাবে ৫০ জনেরও বেশি মানুষ গড়ে প্রতিদিন নিহত হচ্ছেন। তারপরও জীবনের ঝুঁকি নিয়েই তারা ত্রাণ সংগ্রহ করতে ছুটছেন। হামাসের এবারের ইতিবাচক প্রস্তাবনায় তৃতীয় আপত্তি ছিল যুদ্ধবিরতির সময়ে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ইস্যুতে। হামাস চায় মার্চ মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতিটি ইসরায়েল ভঙ্গ করার আগে আইডিএফ যে অবস্থানে ছিল এবারও তাদেরকে সেই অবস্থানেই ফিরে যেতে হবে। এই ৩টি আপত্তির প্রত্যেকটি ইসরায়েলের পক্ষ থেকে বিরোধিতার মুখে পড়বে বলেই ধারণা করা হচ্ছে, কারণ নেতানিয়াহু শুরু থেকেই জোর দিয়েছেন যে ইসরায়েলের অবশ্যই যুদ্ধ পুনরায় শুরু করার সক্ষমতা বজায় রাখা উচিত এবং আগেভাগেই স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়া উচিত নয়। জেরুজালেম প্রশাসন মনে করে যুদ্ধবিরতি সফলভাবে কার্যকর হলে হামাসের জনপ্রিয়তা বাড়বে এবং তারা গাজার ক্ষমতায় রয়ে যাবে এবং এতে করে হামাস নিজেদেরকে পুনর্গঠন করার সুযোগও পাবে। যদিও নেতানিয়াহু হরহামেশাই দাবি করেন যে ইসরায়েল ইতোমধ্যে যথেষ্টভাবে হামাসকে দুর্বল করে ফেলেছে, তাই হামাস চাইলেও আর নিজেদের পুনর্গঠন করতে পারবে না।
তাছাড়া সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে প্রায় 2/3 ইসরায়েলি যুদ্ধের সমাপ্তির বিনিময়ে সকল জিম্মি মুক্ত করার পক্ষে। আরেকটি বিষয় হলো গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ছাড়া অন্য কোনো সংগঠনের মাধ্যমে ত্রাণ বিতরণের বিরোধিতা করছে ইসরায়েল। তাদের মতে অন্য কাউকে দিয়ে বিতরণ করলে সেই সাহায্যের বড় অংশ হামাস সদস্যরাই সরিয়ে ফেলতে পারে। ইসরায়েল ইতোমধ্যেই গাজার বিশাল অংশ দখল করে নিয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ গাজার মোরাক করিডোর, যেখানে তারা সৈন্য রাখার পরিকল্পনা করছে, যেমনটি তারা এর আগে ফিলাডেলফি করিডোরেও করেছে। এই ফিলাডেলফি করিডোরটি খুব গুরুত্বপূর্ণ, কেননা এটি মিশর গাজার সীমান্ত বরাবর অবস্থিত। তবে হামাস এবং ইসরায়েল উভয়েরই আপত্তি থাকার পরও মধ্যস্থতাকারীরা আশাবাদী এই যুদ্ধবিরতি আলোচনাটি ইতিবাচকভাবেই অগ্রসর হবে। রোববার থেকে কাতারের রাজধানী দোহায় এই আলোচনা শুরু হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ হামাসকে চাপ দিয়ে যাচ্ছিলেন যাতে তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব যেমন আছে তেমনইভাবেই মেনে নেয়, আর সাইডলাইনের আলোচনায় কেবলমাত্র কিছু সীমিত ইস্যু তোলা হয়, যেমন মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা ও পরিচয় এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার প্রভৃতি। তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার ছিল না যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামাসের আপত্তিগুলোকে কিভাবে বিবেচনা করবে। এর আগে গত মে মাসের শেষ দিকে উইটকফের মাধ্যমে জমা দেওয়া আগের এক জিম্মি মুক্তির প্রস্তাবেও প্রায় একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন মার্কিন দূত হামাসের জবাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন এবং সেবার কোনো আলোচনাই হয়নি। তবে 24 জুন ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির জন্য চাপ দিয়ে যাচ্ছেন এবং এই সপ্তাহের শুরুতেই তিনি আশাবাদ প্রকাশ করেন যে আগামী সপ্তাহেই যুদ্ধবিরতি অর্জিত হতে পারে, যদিও তিনি একই রকম মন্তব্য আগের সপ্তাহেও করেছিলেন। চূড়ান্ত আলোচনায় যে চুক্তি প্রস্তাব করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে জীবিত 20 জন জিম্মির মধ্যে অর্ধেককে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে প্রথম দিনে 8 জন এবং 50তম দিনে 2 জন মুক্তি পাবে, এমনটি জানিয়েছে মধ্যস্থতাকারী এক আরব কূটনীতিক। আবার মৃত জিম্মিদের মধ্যে প্রায় অর্ধেকের মরদেহ মুক্তি দেওয়া হবে। 7ম দিনে 5 জন, 30তম দিনে আরও 5 জন এবং 60তম দিনে আরও 8 জন। হামাস যদিও একযোগে সব জিম্মি মুক্তি করার প্রস্তাব দিয়েছে, নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটসঙ্গীর চাপে মুখে ধাপে ধাপে মুক্তির কাঠামো বেছে নেন, যাতে যুদ্ধ পুনরায় শুরু করার সুযোগ তার হাতে থাকে, এবং হামাসও ধাপে ধাপে মুক্তির দাবি করে যাতে আলোচনায় ইসরায়েল অংশ নিতে বাধ্য থাকে। নেতানিয়াহুর এক সহকারী ইসরায়েলি সাংবাদিক জানান, ইসরায়েল হামাসের জবাব পেয়েছে এবং বিষয়বস্তু খতিয়ে দেখছে। এদিকে ফিলিস্তিনের অপর স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদও এক বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সাইডলাইনে আলোচনা চালানোর পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে, তবে তারা গ্যারান্টি দাবি করেছে। ইসলামিক জিহাদ তাদের বিবৃতিতে জানায়, আমরা হামাসকে মধ্যস্থতাকারীদের প্রস্তাব বাস্তবায়নের জন্য বিস্তারিত কয়েকটি দিক তুলে ধরেছি এবং আমরা অতিরিক্ত নিশ্চয়তা চাই যেন ইসরায়েল জিম্মি মুক্তির পর আগ্রাসন আবার শুরু না করে। হামাসের বিবৃতি প্রকাশে আসার কিছু সময় পরে ইসলামিক জিহাদের এই বিবৃতিও প্রকাশিত হয়। তবে সাইডলাইনের আলোচনাগুলো খুব সহজ হবে না, কারণ ইসরায়েল আশঙ্কা করছে হামাস প্রতিটি জিম্মির বিনিময়ে আরও বেশি সংখ্যক ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীর মুক্তির দাবি তুলতে পারে। আর যদি এই আলোচনাগুলো সফল হয় তাহলে পরবর্তী ধাপে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা আরও কঠিন হবে, যেখানে ইসরায়েল হামাসকে নিরস্ত্র করা এবং তাদের নেতাদের নির্বাসনে পাঠানোর দাবি তুলবে, যা হামাস দীর্ঘদিন ধরেই প্রত্যাখ্যান করে আসছে। নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যদের জানিয়েছেন যে তিনি গাজায় শেষ হামাস যোদ্ধা পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চান। বুধবার সন্ধ্যায় নেতানিয়াহু বলেন, হামাসকে পরাজিত করা এবং জিম্মিদের মুক্ত করা এই দুটো লক্ষ্য আমরা এখনো অর্জন করতে পারিনি। তবে আমি নিশ্চিত করব গাজায় আর হামাস থাকবে না, আমরা সেই অবস্থায় আর ফিরব না। আমরা আমাদের সকল জিম্মিকে মুক্ত করব। তবে হামাস মঙ্গলবার থেকে সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিল, যেদিন
ট্রাম্প ঘোষণা করেন যে ইসরায়েল প্রস্তাব মেনে নিয়েছে। এদিকে ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুকে স্বাগত জানাবেন। এটি হবে 6 মাসের মধ্যে তার তৃতীয় সফর। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর আর কোনো বিদেশি নেতা একাধিকবার ওভাল অফিসে গমন করেননি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।